এদিকে দেশের পরিস্থিতি এখন বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। একদিকে সেনাপ্রধান নতুন বার্তা দেন, অন্যদিকে শেষ রক্ষা হলো না ডক্টর ইউনূস সহ সমন্বয়ক উপদেষ্টাদের। সেনাপ্রধান এখন কি করবেন? দেশের এই অবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগ দল মাঠে নামার সুযোগ পায়। বাংলাদেশে ইউনূসের খেলা কি শেষ? আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান, অন্তত সেই দিকেই ইঙ্গিত দিতে চলেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। দিকে দিকে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর হাতেই ক্ষমতা চাইছে। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন, ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেওয়া হবে না। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই। তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল। পালানো কি শুরু হয়ে গেছে, একে একে সবাই লাইন ধরতেছে দেশ ছাড়ার জন্য। কারণ এদেরকে তো দেশ ছাড়তেই হবে, কারণ এরা যদি সঠিক সময় আপনার বৈধভাবে যদি এক্সিট না নিতে পারে, কারণ এদেরকে তো ইন্ডিয়াও মনে করেন জায়গা দিবে না, এদের পাকিস্তানেও এদের জায়গা হবে না, তাহলে এদের জায়গা হবে কোথায়? কোথায় হবে? অতএব অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এরা কি দুবাইতে এক একজন আপনার ব্যাংককে। গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে ১/১১ সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। যে শেখ হাসিনার কথাই অবশেষে সত্যি হলো, শেখ হাসিনা যা বলছিল তাই সঠিক ছিল। এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, যা অতীতের 12টি সংসদ নির্বাচনের শাসন আমলের চেয়ে ভিন্ন হবে। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন। কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? প্রিয় দর্শক, সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ। হ্যাঁ, এবার আসল খেলা দেখাবে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক শ্রোতা, বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে এবং এই পরিস্থিতিকে স্বাভাবিক করতে বাংলাদেশ সেনাবাহিনী একটা পদক্ষেপ নেয় এবং এই পদক্ষেপে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। গাছ আপনারা সবাই জানেন, সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস সবার বিরুদ্ধেই সাধারণ মানুষরা কেঁপেছে এবং অনেকে বলতেছে তারা নাকি ডক্টর ইউনূসকে চায় না, তারা নতুন সরকার চায়, এবং অনেকে এইটা বলতেছে সেনাবাহিনীকে ক্ষমতা নেওয়ার কথা। গাছ এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই যে রাজপথে কি হচ্ছে, সবাই কি বলতেছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসুন দর্শক, আপনাদের জন্য এখানে যে নিউজগুলো রেডি করেছি সেইগুলোকে আমরা দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি যে সেনাবাহিনী কি করতেছে বাংলাদেশের মধ্যে, অন্যদিকে উপদেষ্টা সমন্বয়ক সবার কি হয়েছে। আসুন আগে দেখে আসি এগুলা। ব্যাংককে পাড়ি জমাচ্ছে। উল্টো দিকে আরেকটি কথা, সেটি হচ্ছে একটা কথা কিন্তু আপনার মোটামুটি 1 মাস আগে কিন্তু শোনা গেছে যে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারে যে উপদেষ্টা কিংবা সমন্বয়কারীরা আছে, এরা হুন্ডির মাধ্যমে আপনার দুবাইতে কি টাকা পাচার করতেছে। এখন এই গুঞ্জনটাকে যারা নাকি মিথ্যা বলছে, ভুয়া বলছে এবং আওয়ামী লীগের গুজববাজ বলছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন দুবাইতে যে আসিফ মাহমুদ তিনি যে পালিয়ে গেলেন, তাহলে কি হুন্ডির মাধ্যমে তারা যে কোটি কোটি টাকা যে পাচার করছে, এটা কি বর্তমান বৈধ হলো না? পাশের কথাটা কি প্রমাণ মিলল না? আমার প্রশ্ন আপনাদের কাছে সহজ একটি সমীকরণ। এরা দুবাইতে যে হুন্ডির মাধ্যমে কোন ফ্রেন্ড সার্কেলে কিংবা আপনার তৃতীয় কোন লিঙ্কের মাধ্যমে তারা যে টাকাগুলা দুবাইতে পাচার করে, এখন কিন্তু সেটা কিন্তু প্রকাশ্যে এসে গেল, কারণ তারা কিন্তু দুবাইতে কিন্তু পাড়ি জমালো। আজকে দেখা গেছে উপদেষ্টা আসিফ মাহমুদকে, কালকে দেখা যাবে উপদেষ্টা নাহিদকে এবং পরশুদিন দেখা যাবে সার্জিস কিংবা হাসনাতকে। এটাই কিন্তু বর্তমান মিলে যাচ্ছে সমীকরণ। এখন আরেকটি কথা হচ্ছে, এদেরকে কেন আপনার পালানো দেওয়া হলো? মানে এদের তো বাংলার মাটিতে তো বিচার করতে হবে। আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যে পরিমাণ মব জাস্টিস এবং পুলিশ গণহত্যা এদের হাত ধরে হয়েছে, মব ক্লিন হয়েছে, এদেরকে তো শক্ত হাতে বিচার করতেই হবে। মানে বাংলাদেশের আইন মোতাবেক বিচার করতে হবে না? কারণ এরা তো গোটা বাঙালি জাতির সাথে এরা মনে করেন বেইমানি করছে, গোটা বাঙালির জাতির সাথে এরা বেইমানি করছে। আপনারা ভিডিওটা কিন্তু শুনছেন যে ব্যাকগ্রাউন্ডে যে ভাইটা নাকি দুবাইয়ের প্রবাসী, তিনি ভিডিওটা মানে যখন নাকি করতেছিল লাইভ, তিনি কিন্তু বলছে যে চোর আপনার উপদেষ্টা আসিফ তিনি পালিয়ে আসলেন। তিনি কি পালিয়ে আসলেন? তিনি কিন্তু আস্তে আস্তে কথা বলেনি। অতএব তিনি যখন ভিডিওটা করে তিনি লাইভে কথা বলতেছিলেন, মানে তার আশেপাশে অনেক মানুষজন আছে, অতএব তিনি তার মিথ্যা কথা বলতে পারবেন না।
আর দুবাইতে তারা যে হুন্ডির মাধ্যমে যে তারা যে মনে করেন টাকাটা যে মনে করেন পাচার করে, এটাও কিন্তু সত্যি প্রমাণিত হলো, তাই নয় কি? সমস্ত সমীকরণ কিন্তু এই কথাটাই কিন্তু বলে, কিংবা এই ইঙ্গিত কিন্তু দিচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় বসে, ঠিক তারপর থেকেই অন্তর্বর্তীকালে সরকার কিংবা সেনাবাহিনীর ভিতরে কিন্তু একটা আপনার দূরত্ব কিন্তু সৃষ্টি হয়, বা একটা আপনার দ্বিধাদ্বন্দ্বতা কিন্তু শুরু হয়। এটাই হচ্ছে মেইন কারণ। উল্টো দিকে শেখ হাসিনার নামে কিংবা ছাত্রলীগের নামে যে সমস্ত আপনার ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা করা হয়, সেগুলো কিন্তু দেখার বিষয় যে সেগুলা আদেও আপনার শেখ হাসিনা কিংবা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ তারা যুক্ত আছে কিংবা কিংবা জাতীয় পার্টি এর সাথে জড়িত আছে কিনা, এটাও কিন্তু তদন্ত করে দেখা হবে। আর সার্জিস হাসনাত এরা যাতে দেশ থেকে পালাতে না পারে, এদেরকে পালাতে দেওয়া যাবে না। আজকে আপনার মাহফুজ আর হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ তারা পালিয়ে গেল, পরশুদিন যাতে এই আপনার নাহিদ, সার্জিস, হাসনাত, হান্নাত কিংবা আপনার রাফির মতো যে সমস্ত সমন্বয়কারী আছে, এরা যাতে মনে করেন সেফ এক্সিট বাংলাদেশ থেকে না নিতে পারে, এই দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সুদিন আসতেছে। কারণ আওয়ামী লীগ, বিএনপি এরা হচ্ছে স্বাধীনতার দল। এই স্বাধীনতার দলকে কেউ উপড়ে ফেলতে পারবে না। আপনার ৭২-এর সংবিধান কেউ মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন। কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? প্রিয় দর্শক, সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, পার্শ্ববর্তী দেশ যেভাবে হইচই করছে ভোটার দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশকে শুকুনের মতো ছিঁড়ে খাওয়ার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একজন, আমি মনে করি, গর্বিত সন্তান। আপনারা বারবার তাকে ফিরত যাবেন না। শেখ হাসিনার আত্মীয় ফুফাতো বোন বিয়ে করেছে, সেই অপরাধে সে অপরাধী হয়ে গিয়েছে। এরকম বহু আত্মীয় স্বজন, বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগ নেতাদের আত্মীয়তা আছে, জামাত নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে, জাতীয় পার্টির সাথে জামাতের আত্মীয়তা আছে। এরকম খুঁজতে গেলে বাংলাদেশের 18 কোটি মানুষ একে অপরের কারো না কারো কেউ আত্মীয়। সেই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না, দেশ পরিচালনা করা হয় না। আত্মীয়তা দেখে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই 24 সালে জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে রাষ্ট্র ক্ষমতা দখল দিতে পারতেন। 5ই অগাস্ট আমরাও তাকে স্বাগতই জানাতাম, সেদিন আমরা তার বিরোধিতাও করতাম না। কারণ আমাদের মাইন্ড ছিল একটাই, যে স্বৈরাচার শেখ হাসিনা, তোকে আমরা চাই না, তোর পরিবর্তে যে কেউ রাষ্ট্র ক্ষমতা নোক, এতে আমাদের আপত্তি নাই। এটা ছিল আমাদের আন্দোলনের ভাষা। আমাদের এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা যখন কথা বলতাম, আমরা বারবার বলতাম যে সেনাবাহিনী কেন টেক ওভার করছে না শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রটি। কিন্তু সেই ওয়াকারুজ্জামান 5 তারিখে কিন্তু ক্ষমতা নেন নাই, এবং বাংলাদেশের ওই মীর জাফর, গাদ্দার, জিএম কাদের কিন্তু 5 তারিখে বঙ্গভবনের আলোচনায় বলেছে যেন সেনাবাহিনী 5ই আগস্ট যদি চাইতেন, সেই দিন সেই রাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন জেনারেল ওয়াকারুজ্জামান। আর ওই জাতীয় পার্টির কুলাঙ্গার জিএম কাদের যেরকম জেনারেল ওয়াকারুজ্জামানকে 5 তারিখ রাতে বলেছিলেন যে উনি যেন ক্ষমতা টেক ওভার করে, উনি যেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে, সেনাবাহিনী যেন ক্ষমতায় নেয়। কিন্তু সেই ওয়াকারুজ্জামানকে জাতীয় পার্টির এই আহ্বানে দুর্বল করতে পারেন নাই, এবং জিএম কাদেরের মুখের উপরে জাতীয় পার্টির উপরে কথাটাকে রিফিউজ করে দিয়েছিলেন সেই ওয়াকারুজ্জামান। আজকে ওয়াকারুজ্জামান যদি বলে বাংলাদেশকে, বাংলাদেশের সেনাবাহিনীকে, প্রতিরক্ষা বাহিনীকে, বাংলাদেশের প্রতিটা বাহিনীকে নিজের জন্মভূমির জন্য জীবন দিতে যেন প্রস্তুত হয়ে থাকতে, তাহলে বুঝতে হবে আমাদের উপরে কি ষড়যন্ত্র চলছে আশেপাশের দেশ থেকে, আশেপাশের কাছ থেকে। তাই সেই সময়ে, এই দুর্বল সময়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আমাদের মাথার উপরে একটা ছাতা। এই ছাতাটাকে কিছুতেই আমরা এই মুহূর্তে হারাতে পারি না, যতদিন পর্যন্ত না প্রত্যেকটা রাজনৈতিক দলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ওনার সাথে ঐক্যমতে এসে এই সরকারের যেই কয়টা দিন সামনে আছে,
ওই কয়টা দিন যেন স্বৈরাচারের বিচারটা, স্বৈরাচার যে পালিয়ে গিয়েছে ভারতে, ভারতে কি স্বৈরাচার বসে আছে, এই দেশটাকে উত্তপ্ত রাখার জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আর ভারত উলঙ্গ হয়ে নরেন্দ্র মোদী দুটি খুলে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে নেমেছে যে বাংলাদেশের ছাড়া তার বেশ কয়েকটি রাজ্য হারানোর সম্ভাবনা এই মুহূর্তে দেখছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একেবারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প ইউনূস সাহেবের বিরুদ্ধে এটা করবে সেটা করবে। এখন যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠিন দুস্তি, এখন আরো মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর। ওই চার দোকানের মুরুক্ষের সাথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমান মূল্যায়ন করা যাবে না। পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়করা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যেই মর্যাদা আর সম্মানের সাথে রাখছে, সেই কারণেই ওই কালো চক্ষুগুলা বাংলাদেশের দিকে তাকালো, বাংলাদেশকে কিছু করতে পারছে না। যদি উনি ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা থাকতেন, তাহলে আল্লাহ না করুক আমাদের অবস্থা হয়তোবা ভয়াবহ থাকতো এই মুহূর্তে। সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে গুলি করা থেকে 5 তারিখের আগেই উনার পারমিশনের কারণেই সেনাবাহিনী গুলি করবে না এবং সেনা অফিসারদের মতের সাথে উনি একমত হয়ে যেখানে মুনাজাত করা হয়েছে জালিম সরকারের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করা হোক, আর সেই মুনাজাতে উনি আমিন আমিন বলেছিলেন। এরপরেও আমরা যদি উনাকে উনার শ্বশুরবাড়ি কোথায় সেই নিয়ে ঘু ধরে বসে থাকি, তাহলে এই জাতির কপালে উন্নতি হবে না। এই জাতি ঘু ধরে বসে থাকে, এই জাতি মানুষ জাতির জন্য কি করেছে, 5 তারিখে কি তার অবদান, সেই অবদান যেন ভুলে না যায়। আমি কেটিভির 24 এর প্রিয় দর্শকদেরকে বলবো, সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজনের ভিতরে যাতে করে কোনো ফাটল না ধরে, ফাটল কেউ ধরাতে না পারে, অ্যাকচুয়ালি কেউ ধরাতে পারবেন না, কারণ তারা দুজন একে অপরকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় একত্রিত হয়ে দেশটাকে গড়ার জন্য স্বৈরাচার শেখ হাসিনার বড় বড় রাঘব বোয়ালদেরকে বিচারের কাঠগড়ায় বারবার তাদেরকে রিমান্ডে এনে কাউকে 50 দিনের বেশি রিমান্ড ইতিমধ্যে দেওয়া হচ্ছে। এরপরেও আমাদের বুঝতে হবে যে যেখানে যে অপরাধ করেছে সবগুলা অপরাধের প্রুফ করে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে করে এই 25 সালে বিচারের শেষ করতে পারি। বেশ কিছু রাঘব বোয়ালকে ইতিহাসের পাতা যেন 24-এর শহীদদের কথা আমরা শহীদদের বিচারটা করতে পেরেছি 25 সালে এসে সেই কথা বলতে পারি। সেই কারণে আমরা ঐক্যের পথে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা বিভ্রান্ত ছড়াতে চাই না। ফেসবুকে কিছু কিছু বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াচ্ছে। গতকালকে থেকে ফেসবুকে বা দেশ জুড়ে বিএনপি বনাম সমন্বয়ক একটা অবস্থান চলছে। নাহিদ ইসলাম বলছিলেন যে ১/১১ সরকারের একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। ইভেন এই সরকার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তো ওই দিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে, পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি। তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল, যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধানের একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা, মানে নানান ধরনের বক্তব্য আছে। তার মাঝখানে গতকালকে থেকে যখন 1/11 সরকারের আলোচনা উঠছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে, ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন এটাকে দুইভাবেই নেওয়া যায়। তো আমি সবসময় পজিটিভ মানুষ, পজিটিভলি নিচ্ছি। গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয় যে পদবি পেয়েছেন, বা এটাকে অনারই আমরা বলতে পারি। চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের শহীদ এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন। আচ্ছা, তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে
আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম, প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান। কিসের জন্য? যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, হতে পারে দেশি অথবা বিদেশি। বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে। তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল, আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে। শেখ হাসিনার সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে, ওনার কথাটা বোঝাই যাচ্ছে। সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। তারপর তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না। তো এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন, দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময়ও সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা, সবগুলো এখানে আলোচনায় ছিল। তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের, তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য, ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও হইতে পারে, দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে, যেমনটা আমরা গত 5 আগস্ট দেখছি, আর আগের সময়টা দেখছি। সো এনিথিং কুড বি হ্যাপেন। আর এখন যে অবস্থানটা আছে, একটা চাপা উত্তেজনা চলছে। আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না, ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে। সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব, অন্যদের দ্বারা সম্ভব না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে। দেশে আসলে কি ঘটছে? বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে। তো বিএনপির ভাবনাকে অনেকে জায়েজ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে। তো এই দুইটা দল কারা? এই দুইটা দলই হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়োগদাতা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উপর নির্ভর করেন। তিনি আন্তর্জাতিক ফোরামেও বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরনোদের ফলো করো না, আমরা অনেক কিছু করতে পারি নাই, তোমরা নতুনের মতো না আগাও। আবার মেজর ডালিম বলতেছে তোমরা আগায় যাও, আমি আছি, বিপ্লবকে আরও করতে হবে। আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, তখন সেনাবাহিনীকে আবারও হয়তো মাঠে ওইভাবেই নামতে হবে। তো সবকিছু মিলিয়ে ডাক ইতিমধ্যে তারা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ঘুরে যাচ্ছে বাংলার রাজনীতির মোড়? তাহলে কি অবশেষে সেই শেখ হাসিনার কথাই সত্য হলো? এমনটাও তো হতে পারে যে শেখ হাসিনা উনি নিজে থেকেই এই সকল কিছু সেট আপ দিয়ে উনি ভারতে চলে গেছে শুধু দেখার জন্য আসলে এদেশের শত্রু কারা। বা শেখ হাসিনা যে এই কথাটা বলেছে যে এটা কিন্তু কোটা আন্দোলন না, এখানে আপনার শত্রুরা প্রবেশ করেছে, ছাত্রদেরকে তারা হত্যা করবে, এটি কিন্তু শেখ হাসিনা নিজের মুখের কথা ছিল। তাহলে শেখ হাসিনা কোথায় আপনার হত্যার নির্দেশ দিয়েছে? কোথাও দিয়েছে, কোথাও তো দেয়নি। এরকম কিন্তু রেকর্ড বা এরকম কিন্তু প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারেনি যে শেখ হাসিনার নির্দেশে আপনার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত যে মামলাগুলো হয়েছে, এগুলো আপনার ইতিমধ্যে মামলাগুলো তুলে নেওয়ার জন্য কিন্তু আইন উপদেষ্টা বলেছে আসিফ নজরুল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে শেখ হাসিনার কথাটাই অবশেষে সত্যি হলো, যে আসলে এই বাংলাদেশে আপনার গণ অভ্যুত্থান বলি যাই বলি এদেশে কিছুই হয়নি, শুধু আপনার শেখ হাসিনা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই উনি আপনার শুধু পদত্যাগের বান করে উনি ভারতে চলে গেছেন। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেই ফেলেছেন যে আপনি কি মনে করেন শেখ হাসিনা ভারতে চলে গেছে, আসার রাস্তা ক্লিয়ার করে তারপরেই সে চলে গেছে? এগুলো আসলে রহস্যময় গেরা কিছু কথা যখন আমরা শুনি তখন আসলে আমরা এগুলো বুঝতে পারি যে আসলে শেখ হাসিনা কেন ওই সময় বারবার বলেছিল। শেখ হাসিনা তো এটাও বলেছে যে কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ইতিমধ্যে ব্যবহার করতেছে। ডিবি প্রধান হারুনও বলেছিল যে আপনার ইউনূস বাংলাদেশে আপনার ইউনূসকে তার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বানাতে চায়। এরকম অনেক তথ্যই কিন্তু আগে ফাঁস হয়েছে। ব্যারিস্টার সুমন বলেছে যে তোমরা ক্ষমতা নিয়ে কাকে দিবা, কার হাতে দিবা, এটাও কিন্তু তার আগেই জানতো যে এরকম একটি প্ল্যান ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে। এগুলোর আভাস কিন্তু তারা আগে পেয়েছিল। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই দেশকে নিয়ে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে, যা কিনা আমরা সাধারণ জনগণ যারা রয়েছে দেশের তারা সেটি বুঝতে পারেনি। হয়তো অনেক দিন পর বা কয়েক মাস পর তারা সেটি বুঝতে সক্ষম হয়েছে।
হয়েছে। আপনি ধরেই নিতে পারেন যে ইতিমধ্যে উপদেষ্টারা আস্তে আস্তে সব পালাবে। তারা ইতিমধ্যে এক একজন 1000-2000 কোটি টাকার মালিক ইতিমধ্যে তারা হয়ে গেছে, এবং কি তারা বিদেশে গিয়ে আরাম আয়েসে তারা তাদের জীবনযাপন তারা উপভোগ করবে, এবং কি তারা হিউজ পরিমাণের অর্থ বাংলাদেশ থেকে তারা পাচার করে ইতিমধ্যে নিয়ে গেছে, এবং কি তারা এই টাকা দিয়ে তাদের পরিবার সহ তারা মোটামুটি তাদের আজীবন মানে তার মৃত্যুর আগ পর্যন্ত চলার মতন যেই অর্থের প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে এই 5 মাসে তারা ইনকাম করে ফেলছে। এখন যদি তারা বিশ্বের উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে, কিন্তু দিন শেষে কারা আপনার হবে? এদেশের সাধারণ জনগণ। তাদের পকেট কেটে ইতিমধ্যে টাকা নেওয়া হয়েছে ব্যাড ট্যাক্সের নাম দিয়ে, এবং কি যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। তাদেরকে 10টি টাকা সহযোগিতাও দেওয়া হয়নি, প্লাস তাদের নামে যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেখান থেকেও কিন্তু তাদেরকে কিন্তু অর্থ দেওয়া হয়নি। তার মানে সার্জিস মলম বিক্রেতা সে ইতিমধ্যে আপনার পদত্যাগ করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে তারা ইতিমধ্যে পালানোর যে রাস্তা তারা সেগুলো আপনার তৈরি করতেছে। তারা ইতিমধ্যে জানে যে এই দেশে কি হবে এবং কি আগামীতে কি হবে এটাও তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে। তার মানে তারা যে এই রাষ্ট্রের শত্রু, দেশের জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু, তারাও ইতিমধ্যে সেটি খেয়াল খেয়ে ফেলেছে যে আমরা আর আমাদের রক্ষা নাই, কারণ আমাদেরকে বাঁকতেই হবে, মানে পালাইতেই হবে, নাইলে এছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা নেই। আপনি দেখতে থাকেন সামনে কি হয়। অনেকগুলো দেখবেন ইতিমধ্যে পালিয়ে গেছে, সামনে দেখবেন আরও অনেকগুলো পালাবে বাংলাদেশ থেকে। তখনই বুঝতে পারবেন যে তারা কত বড় বাটপার এবং কি টাউট ছিল। এদেশের মানুষের মন নিয়ে তারা ছিনিমিনি খেলছে, জনগণের আপনার ইমোশনকে তারা কাজে লাগিয়ে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো সামনে দেখেন না কি হয়, তাইলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনার কথাই অবশেষে সত্যি হলো। শেখ হাসিনা যা বলছিল তাই সঠিক ছিল। ইউনূস নতুন করে ষড়যন্ত্রে মেতেছেন। তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে তার 100% অনুগত একজন জামাতি লেফটেন্যান্ট জেনারেলকে সেনাপ্রধান করতে চাইছেন। তিনি দেখেছেন যে অনেক বিষয় জেনারেল ওয়াকার তার প্রতি শতভাগ অনুগত নয়। যেমন জেনারেল ওয়াকার চাইছেন একটা দ্রুত নির্বাচন দেশে হোক। জেনারেল ওয়াকার চাইছেন ভারতের সাথে আমরা যেন কোনো রকমের সংঘাতে না জড়াই। এটি ডক্টর ইউনূসের পছন্দ নয়। ডক্টর ইউনূস এই মুহূর্তে নির্বাচন চান না। মুখে তিনি যাই বলেন, তিনি চান তার যতদিন ইচ্ছা তিনি ক্ষমতায় থাকবেন। এই যে যতদিন ইচ্ছে ক্ষমতায় থাকবেন, এর কারণে তার একটি শতভাগ অনুগত সেনা প্রধান দরকার, যেটা জেনারেল ওয়াকার থাকলে সম্ভব হচ্ছে না। এই জন্য তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাকে সেনাপ্রধান করতে চাইছেন। কে এই ফয়জুর রহমান? এই ফয়জুর রহমানের শ্বশুর হলো জামাতের সক্রিয় নেতা এবং ফয়জুর রহমান নিজেও জামাতপন্থী। কেন তাকে সেনাবাহিনীতে এই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং সে মেজর জেনারেল হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলেই। সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে সাবেক সেনা প্রধানের বিভিন্ন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছিল এই ফয়জুর রহমান। সুতরাং সাবেক সেনা প্রধান অনেকটা দায়িত্ব নিয়ে সেই সময়ে সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই ফয়েজকে মেজর জেনারেল করেছিল এবং আজকে তার ফল ভোগ করতে হচ্ছে সারা দেশবাসীকে। ইউনূস তার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য আইএসআই এর 4 জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বাংলাদেশে এনেছেন। আপনারা জানেন যে পাকিস্তান সেনাবাহিনী এই কুর ব্যাপারে খুব বিশেষজ্ঞ। কিছু হলেই তারা একটি নির্বাচিত সরকার বা জনগণের সরকারকে সরিয়ে দিয়ে আর্মিকে ক্ষমতা নিয়ে আসে। তো আইএসআই খুব গোপনে বাংলাদেশে এসেছে 21শে জানুয়ারি, কিন্তু এখন এটা সবাই জেনে গেছে এবং আইএসআই এর ক্যান্টনমেন্টে তারা ফয়জুরের সাথে বৈঠক করছে, ফয়জুরকে ব্যাগ দিচ্ছে। সেনাবাহিনীতে যে সক্রেটিস মাহফুজের যে হুজি গ্রুপটা আছে, যে জঙ্গি গ্রুপটা আছে, তারা ফয়জের সাথে এবং আইএসআই এরা মিলে একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। কিন্তু ক্যান্টনমেন্টের অধিকাংশ জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত অধিকাংশ জেনারেলই জেনারেল ওয়াকারের পক্ষে। এমনকি জুনিয়র অফিসাররাও অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, তারা সবাই তাদের জেনারেল ওয়াকার স্যারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এবং এই যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে একটা ষড়যন্ত্র চলছে, এই বিষয়টি জেনারেল ওয়াকার নিজেও ওয়াকিবহাল আছেন এবং তিনিও এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন এবং তিনি সহ তার অনুগতরা চাইছেন এই জামাতি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরদের এই ষড়যন্ত্রটা ব্যর্থ করে দিতে। সো এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টে খুব ক্রিটিক্যাল সময় অতিক্রম করছে এবং দেশবাসীকে অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আমরা দেশের বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে জেনারেল ওয়াকারকেই সেনাপ্রধান হিসেবে দেখতে চাই এবং কোনো জামাতি লেফটেন্যান্ট জেনারেল নয়, এবং ইউনূসের ষড়যন্ত্রকে কোনো অবস্থাতেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। তো আজকে এ পর্যন্তই। আপনাদের জানি যে আপনারা অনেক টেনশনে আছেন, ক্যান্টনমেন্টের অবস্থাও খুব একটা ভালো নয়। কালকে ঢাকার রাস্তায় অনেক ট্যাঙ্ক বেরিয়েছিল। এই অবস্থায় আমরা আশা করি যে ইউনূসের অন্য অনেক ষড়যন্ত্রের মতো এই ষড়যন্ত্রটিও ব্যর্থ হবে এবং এই জামাতি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের সেনাপ্রধান হওয়ার যে এই মুহূর্তে স্বপ্ন, সেটি ব্যর্থ হতে বাধ্য।
দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। শুক্রবার দিনগত রাতে এমন গুজবের সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ রাতে একাই 3টি গুজব ছড়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। রাত 1টা 35 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, সব ভাগতেছে কেন। এর ঘণ্টাখানিক পরেই আরও একটি স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক, যেখানে তিনি দাবি করেন সার্জিস আলম ব্যাংকক, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় এবং উপদেষ্টা আসিফ নজরুল দুবাই। অর্থাৎ তারা যে পালিয়ে গেছেন এমন ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসটি লেখা হয়। এর মাত্র 9 মিনিট পর আরও একটি স্ট্যাটাস দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা। এবার তিনি প্রশ্ন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোথায়? এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন 10,000-এর বেশি মানুষ। এদিকে ফেসবুকে এমন গুজব ছড়ানো এবং কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলোকে শেয়ার করায় সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদরউদ্দিন শিশির সিদ্দিকী নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেন, ভোর রাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই, সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে। আমিও সকালে ঢাকা ছাড়ব। এদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজ্জুদ আদায় শেষে ভোর 6টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বড়াপা। বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক শাহেদ আলমও। লিখেছেন, আপার লোকজনের নাকি রাতে ভালো ঘুম হয়নি, ঘটনা কি, কিছু কি মিস করলাম? আর এমডি মিনহাজুল ইসলাম নামের একজন সাধারণ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত গুজবের ওপর থেকেও বিশ্বাস উঠে গেছে আমাদের। এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, যা অতীতের 12টি সংসদ নির্বাচনের শাসন আমলের চেয়ে ভিন্ন হবে। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের শাসন ব্যবস্থা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারে হাত দেন, যার ফলে আগামীতে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে। সরকার প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করেছে। 3 মাস ধরে মতামত সংগ্রহ করে কয়েকটি কমিশন ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন যদি বাস্তবায়ন হয় তবে শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি কার্যকর ব্যবস্থা গড়তে 150 সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ প্রতিবেদনে লেজুর ভিত্তিক সংগঠন নিষিদ্ধ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক না রাখার সুপারিশ রাখা হয়েছে। এছাড়া ইভিএম ব্যবস্থা বাতিল ও 40% ভোট না পড়লে পুনরায় ভোট গ্রহণের প্রস্তাব এবং না ভোটের বিধান প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও নতুন দলে নিবন্ধন শর্ত শিথিল, সদস্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক এবং অপরাধ ও সাজাপ্রাপ্ত লোকদের দলে সদস্য হতে না পারা, দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা বলা হয়েছে। প্রার্থী মনোনয়নপত্রের সাথে 5 বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া এবং মিথ্যা তথ্যের প্রধানে প্রার্থীদের বাতিল হওয়ার সুপারিশ করা হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত 12টি সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেক নির্বাচনে জয়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিরোধী পক্ষের। 12টির মধ্যে 4টি নির্বাচনে ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিগুলো দলীয় ও সামরিক অধীনে হয়েছে। নির্বাচনী কারচুপির ক্ষেত্রে শেখ হাসিনা সবকিছুর ঊর্ধ্বে উঠেছিলেন। আওয়ামী সরকারের আমলে সবশেষ দামি নির্বাচন হিসেবে দেশ বিদেশে পরিচিতি পেয়েছে। প্রথম নির্বাচনেও শেখ মুজিবের বিরুদ্ধেও ব্যাপক কারচুপির অভিযোগ আছে। সমন্বয়ক বনাম বিএনপি, বৈষম্য বিরোধী বনাম বিএনপি, ডক্টর ইউনুস মোহাম্মদ বনাম বিএনপি, আমরা মোটামুটি এভাবেই আপাতত বলতে পারি। কারণ বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময়ে এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে। যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম, বিএনপির জন্য পারি নাই ভাই। কেন? কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিল যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পড়ে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে। জনগণের উপরে একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তো হু ইজ জনগণ? ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে। আমি বলি কিভাবে বিপক্ষে? নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না, আওয়ামী লীগ করছেই না। তা আপনি যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন তাহলে আওয়ামী লীগ বিএনপির বাহিরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে এটা জামাত ইসলাম, জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে। তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন? ম্যাক্সিমাম 20 to 30%, তাই না? তো সেই হিসাবে
আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু চাচ্ছে। আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভারসেশন উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি তো সেই ক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি, কিন্তু এই অংশটাই সবসময় প্যাচ লাগে, কিন্তু যদি জনগণ বলে না না আমরা বড় পরিসরের সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও সময়, যেটা 6 মাস হতে পারে। তিনি বলছেন যে জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026-এর মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে। তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোটর মাঝখানে যেটা আছে মিডিয়াম বড় ছোট, হ্যাঁ নাকি কি মানে ধরেন 6 মাসে কি আরও অনেক অংশ হয়ে যাবে সংস্কার, এমন প্রশ্ন কিন্তু বিএনপির প্রশ্ন। তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনীতির সঙ্গে আলাপ আলোচনা করা হবে, কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে, সব দল এবং নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আপনার জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতেই নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব। জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করে তিনি বলছেন, আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না, আমরা অনেক ভুল করেছি। তো এখানে হুই ইজ দ্যাট মানে পুরনো প্রজন্ম, রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি। তো ভোটারের বয়সটাও তিনি আপনার 16 হওয়া উচিত তিনি মনে করছেন, আর 16তে ম্যাচিউরিটি নাকি চলে আসে, তিনি বলছেন যে 16তে হবে। এখন 16তে করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে, যদি না এখন তারা করবে, ফেব্রুয়ারিতে মাঠে নামতে যাচ্ছে, 21 এমপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সো সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ভোট ব্যাংক বৈষম্যবিরোধীদের জন্য তৈরি হবে। আবার বিপরীতে এটার একটা অ্যাডভান্টেজ বিএনপি বা জামাত ইসলাম সহ যারা আছেন তারাও পাবেন। এখন মোট কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বোঝাই যায় যে অনেকটা ক্ষোভের উপরে, কেননা তিনি ক্ষমতায় বসার পরে বলছিলেন যে 53 বছরের ইতিহাসে একটা নতুন সুযোগ আসছে, এই সুযোগ যদি মিস হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশকে আর কখনোই সংস্কার করা সম্ভব হবে না। কারণ ডক্টর ইউনূস যে পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন একদম বিগিনিং লেভেলে, সেইটা আস্তে আস্তে কিন্তু হারাই যাচ্ছে। ইউনূস সাহেবের হারানোর মেইন রিজন হচ্ছে আপনার এই মুহূর্তে সরকারের পলিসিগত অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু চলে আসছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আছে বিভিন্ন জায়গায়। আবার যেই শক্তিটা একত্রিত করেছিল সারা বাংলাদেশকে আওয়ামী লীগের বিপরীতে, সেই শক্তিটা নিজেরাই একে অন্যকে মারে, একে অন্যের বিরুদ্ধে মামলার অবস্থান নিচ্ছে, তারপর হচ্ছে কমিটি নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, আবার মানে নানান ধরনের মোটামুটি আমরা দেখছি যে সর্বঙ্গে একটা ব্যথা টাইপের অবস্থান তৈরি হয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত নেটিজেনরা ভাবছেন যে তিনি আসলে ক্ষোভে রাগে, যদিও তিনি খুব বেশি কথা বলেন না, কারণ তাকে নিয়ে যে যত সমালোচনা করুক তিনি অনেকটা নীরব থাকেন। তো তার এই সিদ্ধান্তটা আসলে তার মন খুশি হওয়া যে সিদ্ধান্ত, যে না আমরা বসাইছিল জনগণ, তো আমি মন মতো বাংলাদেশটার আগায় নিতে পারছি বা সংস্কার করছি যেন আগামী প্রজন্ম আমাকে মনে রাখে। বিষয়টা কিন্তু এরকম হবে না যদি এখন নির্বাচনের ইস্যুটা আসে। আর নির্বাচনের ইস্যুটার পিছনে বিএনপিকেই সবচেয়ে বড় ওয়ান কাইন্ড অফ একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, বা বিএনপি অবস্থানটা সামনে আসছে যে কি বলা যায় যে ধরেন দ্রুত নির্বাচন, এটা শুধুমাত্র বিএনপির এই মুহূর্তে চাওয়া। জামাত কৌশলী ভূমিকায় হাঁটছে, আর বাকি গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে বলতেছে তারা সেনাবাহিনীকে চায়, অনেকে বলতেছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকে আলোচনা করে, সমালোচনা করে। কেউ কেউ বর্তমান সরকার ডক্টর ইউনূস, সার্জিস হাসনাত তাদেরকে নিয়ে কথা বলে, যেই সার্জিস হাসনাত বাংলাদেশকে মানে বাংলাদেশটাকে স্বাধীন করতে তাদের প্রাণ বাজি রেখেছিল, তাদের জীবন দিয়েও আমাদের দেশটাকে রক্ষা করেছে। অন্যদিকে ডক্টর ইউনূস তার সব কিছু ছেড়ে বাংলাদেশে এসেছেন বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশটাকে উন্নত করার জন্য। যেই বাংলাদেশটাকে শেখ হাসিনা বিক্রি করে দিয়ে গিয়েছে, যেই বাংলাদেশটাকে শেখ হাসিনা মানে ধ্বংস করে দিয়েছে, মানে সেই বাংলাদেশকেই মানে ডক্টর ইউনূস কিন্তু ঠিক করতে চেয়েছেন। এখন
এখন তাদের কি মানুষ কি বলতেছে? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।